মাত্র ১৯ বছরে এক উজ্জ্বল জীবন এক মুহূর্তে থেমে গেল। রবিবার রাত ১১:৫৫ কুইন্সের উডসাইড রুজভেল্ট এভিনিউ ও ৬২তম স্ট্রিটের ক্রসওয়াকে একটি বেসরকারি আবর্জনা ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন নিশাত জান্নাত। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ছোট বোনের জন্মদিন বা সাধারণ আনন্দের জন্য এক টুকরো কেক কিনতে যাওয়ার সাধারণ ইচ্ছে তাকে নিয়ে গেল চির অন্ধকারে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিশাত সেদিন জ্যামাইকার পারসন বুলভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসিপশনিস্টের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। বাড়ি থেকে মাত্র ১০ মিনিটের হাঁটাপথ দূরে ৫৫তম স্ট্রিটে তার পরিবারের বাসা। রাস্তা পার হচ্ছিলেন চিহ্নিত ক্রসওয়াকে। ঠিক তখনই রুজভেল্টে অ্যাভিনিউ থেকে ডান দিকে ৬২তম স্ট্রিটে মোড় নেওয়ার সময় রয়্যাল ওয়েস্ট সার্ভিসের আবর্জনা ট্রাকটি তাকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইমার্জেন্সি মেডিকেল টিম পৌঁছানোর আগেই সব শেষ। ট্রাকের চালক ছিলেন ৩৮ বছর বয়সী এক নারী। তিনি ঘটনাস্থলে থেকে যান এবং সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে নিশাত ক্রসওয়াকে থাকলেও ট্রাকের মোড় নেওয়ার সময় সংঘর্ষ হয়। নিশাত জান্নাত ছিলেন সিটি কলেজ অব নিউ ইয়র্কের ছাত্রী। ২০১৭ সালে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। পড়াশোনার পাশাপাশি অংশকালীন কাজ করে পরিবারকে সহায়তা করতেন। পরিবারের বড় মেয়ে হিসেবে তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল ও দায়িত্ববান। তার বোন নওশিন জান্নাত বলেন, আমার বাবা মা একেবারে ভেঙে পড়েছেন। আমার ছোট বোনের জন্য কেক নিয়ে আসার কথা ছিল নিশাদের। সে খুবই আশাবাদী ও সরল মনের মেয়ে ছিল। নিশাদের বাবা হেলাল আহমেদ কুইন্সের উডসাইডের বাইতুল জান্নাহ মসজিদের ইমাম। দীর্ঘদিন ধরে তিনি সম্প্রদায়ের মানুষের কষ্টে পাশে থেকে সান্ত্বনা দিয়ে আসছিলেন। আজ তার নিজের ঘরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ৩ বোনের মধ্যে নিশাত ছিলেন বড়। পুরো বাংলাদেশি কমিউনিটিতে এই খবর ছড়িয়ে পড়তে শোকের ঢেউ উঠেছে। যারা তাকে চিনতেন তারা বলছেন, নিশাত ছিলেন হাস্যোজ্জ্বল, পরিবার কেন্দ্রিক এবং স্বপ্নবিলাসী। কাজের ক্লান্তির পরও ছোট বোনের মুখে হাসি ফোটানোর ছোট্ট চেষ্টা তার চরিত্রেরই প্রতিফলন। দুর্ঘটনাস্থল থেকে বাড়ি মাত্র কয়েক পা দূরে। হয়তো আর কয়েক মিনিট পর তিনি দরজায় পৌঁছে যেতেন, হাতে ছোট বোনের জন্য কেক। কিন্তু জীবন তাকে সেই সুযোগটুকু দেয়নি। ছোট বোন হয়তো তখনও দরজার কাছে অপেক্ষা করছিল, আপু আসবে, কেক নিয়ে আসবে, কিন্তু এলো শুধু মৃত্যুর খবর। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি এই ঘটনায় গভীরভাবে শোকাহত। অনেকে বলছেন, এই শহরে নতুন করে স্বপ্ন দেখতে আসা তরুণ প্রজন্মের জন্য এমন দুর্ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। নিশাতের মতো অনেকে পড়াশোনা ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে পরিবারের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন, কিন্তু একটি মুহূর্ত সবকিছু কেড়ে নেয়। নিশাত জান্নাতে জানাজার নামাজ মঙ্গলবার জোহরের নামাজের পর বাইতুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে দাফন করা হবে। এই ঘটনা আমাদের সকলকে আবারও মনে করিয়ে দেয়, জীবন কত অনিশ্চিত। ছোট ছোট সুখের জন্য আমরা ছুটে বেড়াই, কিন্তু ফিরে আসার নিশ্চয়তা কোথায়? নিশাতের মতো অসংখ্য তরুণ তরুণী প্রবাসের স্বপ্ন নিয়ে আসে। তাদের নিরাপদে চলাফেরার অধিকার নিশ্চিত করা সমাজের দায়িত্ব। নিশাত জান্নাতের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। কবরকে নূরে ভরিয়ে দিন। শোক সন্তপ্ত পরিবারকে অসীম ধৈর্য ও সান্ত্বনা দান করুন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। তিনি জানিয়েছেন, টিপাই মুখ বাদ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনের ঘোষণা দেন ইলিয়াস আলী। এসব কারণে তাকে গুম করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলীকে গুম করার কারণ সম্পর্কে জানতে চাইলে শেখ মামুন খালেদ এই তথ্য দেন। গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলী গুমের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এতে র্যাব অংশ নেয়। ঘটনার আগে ও পরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় বলে তিনি উল্লেখ করেছেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানী বনানী এলাকা থেকে ব্যক্তিগত গাড়ি চালক সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। সে সময় ডিজিএফআই প্রদানের দায়িত্বে ছিলেন শেখ মামুন খালেদ। বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জিজ্ঞাসাবাদে তিনি ১/১১ সরকার ও পরবর্তী আওয়ামী লীগ আমলের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়েও তথ্য দিচ্ছেন বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদের শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে তিনি স্বীকার করেন, গুমের অভিযানে ডিজিএফআই এর ২ জন মেজর প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। এছাড়া আরও কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা আগে থেকে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। অন্যদিকে গোয়েন্দা সূত্রের দাবি, তৎকালীন ডিজিএফআই প্রধান হিসেবে শেখ মামুন খালেদের নির্দেশনাতেই পুরো অভিযান পরিচালিত হয় এবং ডিজিএফআই ও র্যাবের একটি বিশেষ দল এতে অংশ নেয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের ঘটনা সহ
আরও কিছু সংবেদনশীল বিষয়ে তদন্তকারীদের কাছে তথ্য দিয়েছেন মামুন খালেদ। প্রশাসনে অযথা হয়রানির প্রতিবাদে সিলেটের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও তরল গ্যাস বিক্রি বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিকরা। এতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে পুরো বিভাগ জুড়ে। বৃহস্পতিবার রাত 12টার দিকে এই ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা। পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া উপেক্ষিত থাকায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে আকস্মিক এই সিদ্ধান্তে সিলেট জুড়ে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ুন আহমেদ বলেন, পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় ও চাঁদাবাজির অভিযোগে বাধ্য হয়ে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাম্প মালিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জহিল রাহিমি জাহানবাদী বলেছেন, বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল রাহিমি জাহানবাদী এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস। রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী বলেন, বাংলাদেশের 6টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। এইসব জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। 6টি জাহাজের ব্যাপারে তারা তেহরানকে জানায়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার অনুমতি দিয়েছে। জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ইরানের কাছে আগে না আসার কারণে তা শনাক্ত করতে পারেনি তেহরান। জলিল রাহিমি জাহানবাদী বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এক প্রশ্নের জবাবে জলিল রাহিমি জাহানবাদী বলেন, বাংলাদেশের জ্বালানির সংকট ঘিরে উদ্ভূত পরিস্থিতি লক্ষ্য করছে ইরান। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানির সংকটে না পড়ে সেদিকে ইরানের নজর রয়েছে। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান। জলিল রাহিমি জাহানবাদী আরো জানান, দেশটিতে আটকে পড়া 180 জন বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশে ফেরত এসেছে। আরও যারা বাংলাদেশি সেখানে আছেন তারা যদি আসতে চান তাহলে ইরান সব ধরনের সহায়তা দিবে। ইরানের সঙ্গে যুদ্ধে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী। তিনি বলেন, এই যুদ্ধে ইরান আগে কোনো আক্রমণ করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে। তবে যুদ্ধের 1 মাস যেতে না যেতে ট্রাম্প পালাবার পথ খুঁজছেন।